ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান পলিটির যে নেক্সট পার্ট সেটা নিয়ে। অলরেডি কিন্তু তোমাদের সামনে আমরা আলোচনা করে দিয়েছি চার্টার অ্যাক্ট নিয়ে। আমরা 1853 অবধি কিন্তু আলোচনা করেছি। আজকে 1858 সাল থেকে চার্টার অ্যাক্ট নিয়ে আলোচনা হবে তোমাদের সামনে। তো চলো আমরা 1858 সালের চার্টার অ্যাক্ট তো আর থাকলো না। চার্টার অ্যাক্টের নাম কিন্তু 1858 সালে চেঞ্জ হয়ে গেল দ্য ক্রাউন রুল। ক্রাউন রুল বলতে কোম্পানি রুলের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এই যে কোম্পানি রুল এলো 1858 সাল থেকে, এই কোম্পানি রুলে কি হলো সেটাই হচ্ছে সবথেকে বড়। ফার্স্ট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটার নামকরণ হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চার্টার অ্যাক্টের থেকে, সেটা হলো কিন্তু এই 1858 সালে। অ্যাক্ট অফ দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারতে গুড গভর্নমেন্টের জন্য বলা হয় এই আইন, এই সালটাকে বা এই আইনটাকে। তো কেন বলা হয়? এর আগে কিন্তু ভারতে অলরেডি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়ে গেছে। এই মহাবিদ্রোহ শেষ হয়ে যাওয়ার পরে ভারতে কিন্তু এক নতুন আইনের সূত্রপাত হলো, যা 1858 সালের আমাদের মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিত। এখানে ফার্স্ট কি অ্যাবলিশন হলো? অ্যাবলিশন অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ হয়ে গেল। ট্রান্সফার্ড অল পাওয়ার্স অ্যান্ড টেরিটরিজ অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য ব্রিটিশ ক্রাউন। ব্রিটিশ ক্রাউনের কাছে কিন্তু সমস্ত ক্ষমতা চলে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা কিন্তু খর্ব করে দেওয়া হলো। ইন্ট্রোডাকশন অফ দ্য ভাইসরয়, যেখানে বলা হচ্ছে দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ রিডিজিগনেটেড অ্যাজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। যেখানে আমরা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নাম শুনেছিলাম 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে, সেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে নাম চেঞ্জ হয়ে গেল ভাইসরয় অফ ইন্ডিয়া। দ্য ভাইসরয় বিকেম দ্য ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্রিটিশ ক্রাউন। ব্রিটিশ ক্রাউন থেকে সরাসরি যে রিপ্রেজেন্ট করছিল সে আর কেউ না, সে হচ্ছে ভাইসরয়। লর্ড ক্যানিং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। ফার্স্ট ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। তা দেখো আমরা ডেসক্রিপটিভে কীভাবে পড়াচ্ছি, তোমাদেরকে কীভাবে সমস্ত কোশ্চেন সলভ করানো হচ্ছে। নেক্সট বলছে এন্ড অফ দ্য ডাবল গভর্নমেন্ট। এর আগে যে ডাবল গভর্নমেন্ট ছিল সেটা শেষ হলো। অ্যাবলিশ দ্য বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোর্ট অফ ডিরেক্টরস। তো বোর্ড অফ কন্ট্রোল, কোর্ট অফ ডিরেক্টরস কত সালে শুরু হয়েছিল, কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে শুরু হয়েছিল, আমরা আলোচনা করেছি, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। স্ট্যাবলিশড আন্ডার দ্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, এই যে দুটো ছিল, এক হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, একটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস, এই দুটোকে কিন্তু শেষ করে দেওয়া হলো, মানে ডবল গভর্নমেন্ট শেষ করে দেওয়া হলো। ক্রিয়েশন অফ দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। ইন্ডিয়ার জন্য সেক্রেটারি অফ স্টেট, এটা কিন্তু এই যে নতুন পোস্টটা বা নিউ অফিসটা সেটা কিন্তু ক্রিয়েট করা হলো। দ্য সেক্রেটারি অফ স্টেট ওয়াজ আ মেম্বার অফ দ্য ব্রিটিশ ক্যাবিনেট। ব্রিটিশ ক্যাবিনেটের সে একজন মেম্বার ছিল। অ্যান্ড অ্যাকাউন্টেবল টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট, সে ব্রিটিশ পার্লামেন্টের প্রতি কিন্তু অ্যাকাউন্টেবল ছিল। এই টোটাল ইনফরমেশনটা এখানে দেওয়া আছে। ফরমেশন অফ দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া, এ 15 মেম্বার কাউন্সিল অফ ইন্ডিয়া ওয়াজ স্ট্যাবলিশড। একটা 15 দলীয় বা 15 জন সদস্যকে নিয়ে একটা কাউন্সিল তৈরি হলো, ঠিক আছে, টু অ্যাসিস্ট দ্য সেক্রেটারি অফ স্টেট। এই যে সেক্রেটারি অফ স্টেটের কথা বলেছিল, সেক্রেটারি অফ স্টেটকে অ্যাসিস্ট করার জন্য, মানে সাহায্য করার জন্য। দিস কাউন্সিল সার্ভ অ্যাজ আ অ্যাডভাইজারি বডি। এই কাউন্সিল কিন্তু অ্যাডভাইজারি বডি হিসেবে মানে সার্ভ করতো। দ্য সেক্রেটারি অফ স্টেট ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল। কাউন্সিলের চেয়ারম্যানই ছিল। তাহলে দেখো আসল কোথা থেকে আঙুলটা নাড়ানো হচ্ছে? আঙুলটা নাড়ানো হচ্ছে ব্রিটিশ ক্যাবিনেট থেকে। ব্রিটিশ ক্যাবিনেট থেকে পাঠানো হলো ভাইসরয় অফ ইন্ডিয়া, সে কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটিশ ক্রাউনের পার্ট। তার সঙ্গে আরেকজন নতুন পোস্ট ক্রিয়েট হলো, সেই পোস্টটার নাম কি? সেক্রেটারি অফ স্টেট। তাকে সাহায্য করার জন্য 15 জনের বডি তো পাঠানো হলো, বাট দে আর দ্য অ্যাডভাইজারি ইন নেচার। এবং সে কি করছে? সেও কিন্তু চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল, সে কিন্তু কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে কাজ করছে। এবং সেও কিন্তু সে ব্রিটিশদের মানে ব্রিটিশ পার্লামেন্টের যে কথা, সেই কথা অনুযায়ী সেও কিন্তু কাজ করছে। লিগাল প্রভিশনে বলছে দ্য সেক্রেটারি অফ স্টেট ইন দ্য কাউন্সিল ওয়াজ কনস্টিটিউটেড অ্যাজ আ বডি কর্পোরেট অ্যান্ড ইট ওয়াজ এম্পাওয়ার্ড টু সিউ অ্যান্ড বি সিউড ইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। এর মানেটা কি বলছে? এই যে লিগাল প্রভিশনে, এটা হচ্ছে একটা কর্পোরেট স্ট্রাকচার, যে কর্পোরেট যে ছবি, সেটাও কিন্তু একটা সূত্রপাত বা সেটার কিন্তু লক্ষ্য দেখা গেল এই সময় থেকে। তারপরে চলে এলো 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এর আগে একটা আমরা 1858 কমপ্লিট করলাম, এবার আমরা 1861 সাল নিয়ে বলছি। ইনক্লুশন অফ ইন্ডিয়ানস ইন লেজিসলেটিভ কাউন্সিল। এখানে বলা হচ্ছে প্রোভাইডেড ফর দ্য নমিনেশন অফ ইন্ডিয়ানস অ্যাজ নন অফিসিয়াল মেম্বার অফ ভাইসরয় এক্সপ্যান্ড কাউন্সিল। বলছে প্রোভাইডেড ফর দ্য নমিনেশন অফ ইন্ডিয়ানস, ভারতীয়দের নমিনেশন শুরু হলো অ্যাজ নন অফিসিয়াল মেম্বার, অফিসিয়াল না কিন্তু নন অফিসিয়াল মেম্বার হিসাবে, অফ দ্য ভাইসরয়েস এক্সপ্যান্ডেড কাউন্সিল। ভাইসরয়ের যে এক্সপ্যান্ডেড কাউন্সিল ছিল সেখানে। ইন 1862 লর্ড ক্যানিং
নমিনেটেড 3 ইন্ডিয়ান্স, ঠিক আছে, দ্য রাজা ফ্রম বেনারস, দ্য মহারাজা ফ্রম পাটিয়ালা অ্যান্ড স্যার দিনকার রাও। কোশ্চেন আসে কাকে কাকে নমিনেট করেছিল, এই পয়েন্টটা থেকে কিন্তু কোশ্চেন আসে যে কাকে কাকে নমিনেট করেছিল, দিনকার রাওকে, মহারাজা পাটিয়ালাকে, আর হচ্ছে রাজা বেনারসকে। কে করেছিল? লর্ড ক্যানিং করেছিল। লর্ড ক্যানিংয়ের সময় কি হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল। লর্ড ক্যানিং কে ছিল? ভারতের প্রথম ভাইসরয় ছিল। সব কটা কোশ্চেন কিন্তু একই সময়কাল থেকে একই টাইম ফ্রেম থেকে উঠে আসে। তো সে কিন্তু নমিনেট করে এবং নন অফিসিয়াল মেম্বার শুরু হয় এই 1861 সালের আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট থেকে। এবং সেই সময় আরেকটা জিনিস শুরু হয়, সেটা হচ্ছে অর্ডিন্যান্স ক্ষমতা। অর্ডিন্যান্স করার ক্ষমতাও কিন্তু 1861 সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সেখান থেকে শুরু হয়। ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য লেজিসলেটিভ পাওয়ার্স ডিসেন্ট্রালাইজ হয়, মানে রিস্টোর্ড লেজিসলেটিভ পাওয়ার্স থ্রু বোম্বে অ্যান্ড মাদ্রাস। এর আগে যেখানে বেঙ্গল, বোম্বে এবং মাদ্রাস সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার, যে সবাইকে এক জায়গা থেকে কন্ট্রোল করা হবে সেই যে চিন্তাভাবনা, সেটাকে কিন্তু শেষ করানো হয় এবং ডিসেন্ট্রালাইজেশন কিন্তু শুরু হয়। মার্ক দ্য বিগিনিং অফ দ্য লেজিসলেটিভ ডিসেন্ট্রালাইজেশন। নেক্সট হচ্ছে ফর্মেশন অফ দ্য নিউ লেজিসলেটিভ কাউন্সিল। এখানে নিউ লেজিসলেটিভ কাউন্সিল কবে ফর্ম হয়? 1862-তে বাংলায়, নর্থ ইস্টার্ন প্রভিন্সে 1886, পাঞ্জাবে 1897। পরপর কিন্তু সবই ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে। ইমার্জেন্সি পাওয়ার্স অফ দ্য ভাইসরয়, সেখানে বলছে এম্পাওয়ার দ্য ভাইসরয় টু ইস্যু অর্ডিন্যান্সেস, যেটার কথা আমি বললাম। অর্ডিন্যান্স শুরু হয় ভ্যালিড ফর 6 মান্থ, 6 মাসের জন্য ভ্যালিড থাকতো। অর্ডিন্যান্স কি? যখন পার্লামেন্ট বন্ধ থাকে সেই সময় রাজ্যপাল বা রাষ্ট্রপতির যে বিল আনার বা কোনো কিছু পাস করানোর যে ক্ষমতা, সেই সময় রাজ্যপাল বা রাষ্ট্রপতি তো কেউ ছিল না, ছিল ভাইসরয় অফ ইন্ডিয়া। সেই কনসেপ্টটা, অর্ডিন্যান্সের কনসেপ্টটা কিন্তু একই রকম সেই সময় ছিল। উইদাউট লেজিসলেটিভ কাউন্সিল অ্যাপ্রুভাল ইন এমার্জেন্সিস, যে কথাটা তোমাদেরকে এখন আমি বললাম, যে এমার্জেন্সির সময় যখন পার্লামেন্ট বন্ধ থাকছে সেই সময় অ্যাপ্রুভাল বা উইদাউট মানে একটা কোনো অ্যাপ্রুভাল নিয়ে আসা বা লেজিসলেটিভ যে বিল সেটাকে পাস করিয়ে নিয়ে যাওয়া, সেটাই কিন্তু সে সময় শুরু হয়েছিল। রিকগনাইজেশন অফ দ্য পোর্টফোলিও সিস্টেমের কিন্তু রিকগনাইজেশনও সেই সময় হয়েছিল। দেন হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, সেখানে বলছে ইনক্রিজ নন অফিসিয়াল মেম্বার। এই 1861-এ যেখানে আমরা বললাম নন অফিসিয়াল মেম্বারদের কিন্তু এন্ট্রি শুরু হয়, সেই নন অফিসিয়াল মেম্বারদের আরও যে ইনক্রিজ নাম্বারে করানো, সেটা কিন্তু শুরু হয় 1892-তে। এবং তারপরে বলছে মেনটেন দ্য অফিসিয়াল মেজরিটিও কিন্তু মেনটেন করা হতো। এক্সপ্যানশন অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল ফাংশন, মানে লেজিসলেটিভ কাউন্সিলের যে ফাংশন সেটাও কিন্তু এক্সপ্যান্ড করা হয়। এম্পাওয়ার্ড লেজিসলেটিভ কাউন্সিল টু ডিসকাস দ্য বাজেট ডিসকাস করার যে প্ল্যানটা বা সিস্টেমটা চালু হয় কিন্তু 1892-তে, ঠিক আছে। তারপরে হচ্ছে নমিনেশন অফ দ্য নন অফিসিয়াল মেম্বার্স ক্রিয়েট লেজিসলেটিভ কাউন্সিল, এবং সেখানে বলছে নন অফিসিয়াল মেম্বার্স আর নমিনেটেড বাই দ্য ভাইসরয়ের দ্বারা যে নন অফিসিয়াল মেম্বার তাদেরকে নমিনেট করা হতো অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড বেঙ্গল চেম্বার অফ কমার্স। ক্লিয়ার? প্রভিশনাল লেজিসলেটিভ কাউন্সিল, সেখানে নন অফিসিয়াল মেম্বার ওয়ার নমিনেটেড বাই দ্য গভর্নর অন অ্যাডভাইস অফ দ্য ডিস্ট্রিক্ট বোর্ডসের অ্যাডভাইসে কিন্তু এটা শুরু হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে ইন্ট্রোডাকশন অফ দ্য লিমিটেড অ্যান্ড ইনডিরেক্ট ইলেকশন, সেখানে কি বলছে? হোয়াইল দ্য টার্ম ইলেকশন ওয়াজ নট এক্সপ্লিসিটলি ইউজ, সেই সময় এই যে ইলেকশন টার্মটা যথেষ্টভাবে ইউজ না হলেও এ সিস্টেম অফ লিমিটেড অ্যান্ড ইনডিরেক্ট ইলেকশন ফর দ্য নমিনেশন অফ মেম্বার্স ওয়াজ ইন্ট্রোডিউসড। এই যে মেম্বাররা নমিনেট করা হচ্ছিল নন অফিসিয়াল মেম্বারদের, এদের জন্য কিন্তু একটা লিমিটেড এবং ইনডিরেক্ট ইলেকশনের যে ব্যবস্থা সেটা কিন্তু সেই সময় ইন্ট্রোডিউস করা হয়, ঠিক আছে। আজকে আমরা যে সেশনটা কমপ্লিট করছিলাম বা যে সেশনটা কন্টিনিউ করছিলাম, সেই সেশনটা কিন্তু আমরা এখানেই আজকে শেষ করছি। এবং এর পরের সেশনে কিন্তু আমরা এই অ্যাক্টের পরবর্তী যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টগুলো রয়েছে 1909, 1919, 1935, এই অ্যাক্টগুলোকে নিয়ে কিন্তু তোমাদের সামনে আলোচনা করব। যারা এই ভিডিওটা নতুন দেখছো, যাদের কাছে প্রথম পৌঁছচ্ছে, তারা এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেসের সঙ্গে যুক্ত হয়ে যাও। এখানেই কিন্তু সবার আগে আমরা আমাদের ভিডিও নোটিফিকেশন শেয়ার করি, যাতে তোমাদের কাছে কোনো ভিডিও মিস না হয়। আর যারা এই চ্যানেলে নতুন আছো, তারা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের শেয়ার, সাবস্ক্রাইব এগুলোই কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আরও ভালোবাসা এবং আরও ইচ্ছাশক্তির যোগান দেবে। আজ এই অবধি এই ভিডিওটা শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।